গাইস, এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে আমার লাইফে আমি কখনো চিন্তা করি নাই। তো আজকে গিয়েছিলাম গাজীপুরে। তো আমার পকেটে টাকা ছিল না। আপনাদেরকে বিষয়টা শেয়ার করতেছি। তো এরকম সমস্যায় আমরা অনেকে কিন্তু পড়ি। তো আজকে আমি গাজীপুরে গেছিলাম, গাজীপুর চৌরাস্তায়। তো বিশেষ একটা কাজে আমার পকেটে টাকা ছিল জাস্ট গাড়ি ভাড়া আর কি। তো আমি তো নাওজুরে থাকি, অনেকে জানেন। তো নাওজুর থেকে গাজীপুর গেলে ভাড়া এমনিতে একটু কম লাগে। তো এই পরিমাণ টাকা আর কি আমার হাতে ছিল। কিন্তু আসার পথে মনে করেন আমার পকেটে টাকা ছিল না। আমার টাকা ছিল আমার অ্যাকাউন্টে, মোবাইলে আর কি। তো এই টাকাটা তো বের করতে হবে নাকি, না বের করলে তো আর মনে করেন আমি যাতায়াত করতে পারবো না। তো বিষয়টা হলো, এই টাকাটা ছিল আমার রকেটে। তো রকেটে টাকা ছিল আমার 150 টাকা। এই 150 টাকা ভাই করতে গেলে অবশ্যই আমার ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করতে গেলে অবশ্যই কোনো রকেটের, যে দোকানে রকেট আছে, যারা রকেটে লেনদেন করে, সেই দোকানে যেতে হবে। তো তার জন্য আমি অনেকটি দোকানে গেছি। যাওয়ার পরে বলি যে ভাই, রকেটে কি ক্যাশ আউট দেওয়া যাবে, টাকাটা বের করা যাবে? সবাই বলে যে ভাই কত টাকা কত টাকা, খালি জিজ্ঞেস করে। তো আমি মনে করেন এমন একটা বিপদে পড়ছি, 150 টাকার কথা কিন্তু বলাও যায় না যে 150 টাকা বের করবো। আবার এই টাকা আপনার বের করতে হবে, না বের করলে তো আপনি আমার যাতায়াত করতে পারবেন না। কারণ আপনার ব্যালেন্সই আছে এখানে 150 টাকা, আমার 150 টাকা বের করতে হবে যাতায়াত করার জন্য। এর বেশি তো আপনি বাই করতে পারবেন না। তো বলি যে 150 টাকা বের করবো, 100 টাকা বের করলেও চলবে আপাতত আমার। আপনারা কি লেনদেন কি, আপনাদের এখানে কি ক্যাশ আউটটা দেওয়া যাবে কিনা? তো তারা কি বলে যে এত অল্প টাকা ক্যাশ আউট করা যাবে না। তাছাড়া বলে যে না, ক্যাশ আউটই করা যাবে না। কিছু দোকানে তো বলে না, রকেটে ক্যাশ আউট করি না। তো আসলে গাজীপুর চৌরাস্তার মতো এত বড় একটা জনবহুল স্থান, মানে যেখানে মনে করেন আপনার এদিকে ক্যামেরাটা ধরো, তো এত জনবহুল একটা স্থান, যেখানে আপনার হাজার হাজার মানুষের সমাগম রাস্তাঘাটে, এবং কি দোকানপাটে, আপনি যেখানেই বলেন, ইন্ডাস্ট্রিয়াল এলাকা কিন্তু। তো এইসব জায়গায় আইসা রকেট থেকে টাকা ক্যাশ আউট দেবো, দোকানে যাওয়ার পরে ক্যাশ আউট দিতে পারি না, এটা তো কষ্টকর বিষয়টা। আসলে কি বলবো, এই রকেটের লেনদেন যে হয় না এদিকে, কম হয়, আমি আসলে ভাবতে পারি নাই। তো যেখানে ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে গার্মেন্টস আছে, এই গার্মেন্টস ফ্যাক্টরির সামনে হয়তো লেনদেনটা বেশি হয় দোকানে। আদারওয়াইজ আপনার বিকাশ আর নগদের লেনদেনটা বেশি হয়। তো এর জন্য আপনাদেরকে বলি, যেই লেনদেনটা বাংলাদেশে বেশি চলে, আপনারা সবসময় মোবাইলে সেই সেই ওয়েবসাইটে, সেই লেনদেনের কোম্পানি যেমন বিকাশ, নগদ, এগুলাতে কিছু টাকা রাখবেন। যদি পকেটে টাকা না রাখেন, আদারওয়াইজ আপনি রকেটে টাকা রাখবেন, উপায়ে টাকা রাখবেন। দেখবেন রকেট, উপায়, এগুলা লেনদেন কিন্তু সব জায়গায় হয় না, আপনি বিপদে পড়ে যাবেন। তো এটাই আসলে বলার কথা। তো এরকম বিপদে কে কে পড়েছেন একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরকম বিপদে কিন্তু ভালো ভালো লোক পড়ে। তো আমি না হলে 10টা দোকান করছি, আমার 30 থেকে 40টা মিনিট সময় ওয়েস্ট হয়ে গেছে। আমি টাকা তুলতে পারি না। লাস্টে একটা চায়ের দোকানে গেছি, সেখানে যে রকেটে লেনদেন হয়, এটা আপনি ভাবতে পারবেন না যে এই দোকান থেকে আপনি 150 টাকা মারতে পারবেন। তারা আপনাকে 150 টাকা দেবে ক্যাশ আউট দিলে। তো এর জন্য আপনাদেরকে বলি, আপনি যেখানেই চলাচল করেন না কেন, যেই স্থানে আপনি যাতায়াত করেন না কেন, আপনি সেই মাধ্যমটা বেছে নেবেন। বর্তমানে আপনারা হয়তো জানেন না, বাংলাদেশ ইসলামী ব্যাংক যে আছে, ইসলামী ব্যাংক কিন্তু দুর্বল ব্যাংকের আওতায় আছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক বলেন, ঠিক আছে, এই সবগুলা ব্যাংকই দুর্বলের কাতারে আছে। আর বাংলাদেশ ইসলামী ব্যাংক তো বর্তমানে যদিও কিছুটা স্ট্রং ছিল, বর্তমানে এটাও দুর্বল হয়ে গেছে। মানে টাকা দিতে পারে না। আপনি ব্যাংকে কার্ডে টাকা তুলতে যাবেন, বেশি তুলতে পারবেন না। চেকে তুলতে যাবেন, তুলতে পারবেন না। আহ, আপনারা ইতিপূর্বে আমার একটা ভিডিওতে দেখছেন, বাট আমি আবার বলতেছি, আমি যখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা করছিলাম, সেখানে আমার প্রথম পেমেন্ট আইছিল 16,000 টাকা। আমি এই টাকাটা কিন্তু তুলতে যায় খুবই বিপদে পড়ে গেছিলাম। আমি ভূতে গেছি কার্ড নিয়ে, আমার কার্ড ঘুরাই দেয়। আমি ব্যাংক অথরিটিকে জিজ্ঞেস করছি, যারা ব্যাংক ম্যানেজমেন্ট করে, ব্যাংকে যে একটা সবসময় মনে করেন যে ভূতের এখানে কিন্তু একটা লোক বসে থাকে, ব্যাংক কর্মকর্তা। তাদেরকে জিজ্ঞেস করছি সমস্যাটা কি, আপনাদের ভূত থেকে টাকা তুলতে পারতেছে না কেন? তারা একটা উত্তরে দিছে যে ভাই, ব্যাংকের অবস্থা খুবই নাজেহাল, একটা দুর্বলতায় আছে ব্যাংকটা। তো ব্যাংক যখন একটু সচল হবে, তখন হয়তো আপনারা টাকা তুলতে পারবেন, টেনশনের কিছু নাই।
এখন আপনি কতটা ভরসা করবেন এই ব্যাংকগুলারে? আপনি যদি টাকা না তুলতে পারেন, আপনার টাকা লাগবে এখন, আপনার কি মনে করেন পেটে ক্ষুধা লাগছে এখন, আপনি যদি পরে খান এই ক্ষুধা কি মিটবে? মিটবে না। তো বিষয়টা হলো এরকমই। তো সব সময় আপনারা লেনদেন করেন, যাই করেন, এমন একটা পন্থা বেছে নেবেন যেটা সচরাচর চলে সব জায়গায়। এরপরে কিন্তু আমি ইসলামী ব্যাংক বয়কট করে আমি কিন্তু ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট করছি। অনেকে আবার বলবেন যে ভাই ইসলামী ব্যাংক তো ভালো, ফেসবুক বলেন ইউটিউব বলেন এর জন্য লেনদেনের জন্য ভালো, আগে আগে টাকা দেয়, এটা বলে অনেকেই। বাট আমি আপনাদেরকে বলি, ডাচ বাংলা ব্যাংক যদিও টাকা আপনাকে তাড়াতাড়ি না দেয়, বাট এর অনেক বেনিফিট আছে। কিভাবে? আপনি ডাচ বাংলা ব্যাংকের বুথ যে কোনো জায়গায় পাইবেন। ডাচ বাংলা ব্যাংকের আহ, যে এজেন্ট আছে, অফিস আছে, এটা আপনি সব জায়গায় পাবেন, ঠিক আছে? কিন্তু আপনি ইসলামী ব্যাংক কিন্তু সব জায়গায় পাইবেন না। আর ডাচ বাংলা ব্যাংক একটা অফিসিয়াল ব্যাংক, বিভিন্ন অফিসের সাথে যুক্ত আছে এই ব্যাংকের। তো এর জন্য এই ব্যাংকটা ভালো, আপনি সবসময় সার্ভিস পাবেন। টাকা দিয়ে দিতে দেখ সমস্যা না, আপনার টাকা তো আর মেরে দিচ্ছে না তারা। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ডাচ বাংলা করলে করতে পারেন। যেহেতু এটা একটা অফিসিয়াল ব্যাংক, আপনারা এটা করলে ভালো হবে, যে কোনো ভূত থেকে তুলতে পারবেন। এর জন্য আপনাদেরকে সবসময় বলি, যা করবেন বুঝে শুনে করবেন। বুঝে শুনে করলে কোনো ক্ষতি নাই। বুঝে শুনে কাজ করলে আপনার লাইফ সবসময় সেটেল। তাহলে মনে করেন সবসময় হেসিটেশনে পড়বেন, সবসময় বিপদে পড়বেন। তো এটাই বাস্তব। আপনাদেরকে সবসময় সাজেস্ট করব, আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সবসময় বুঝে শুনে কাজ করেন, বুঝার কোনো মায়ের নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।